ক্লাস 8-এর সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা পরিবেশ ও বিজ্ঞান বইয়ের লেসন 6 জীবদেহের গঠন থেকে নিউক্লিয়াস নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি নিউক্লিয়াস নিয়ে। আগের ভিডিওতে আমরা তো জেনেছি যে নিউক্লিয়াসকে কি বলে, তাই না? কি বলে বলো তো? না, কোষের মস্তিষ্ক বলে। অর্থাৎ কোষের মধ্যে যেন আর একটা কোষ, যেটি কি করে না কোষের সমস্ত রকম জৈবনিক ক্রিয়া, অর্থাৎ কোষে কখন কি কাজ হবে না হবে, কোন অঙ্গাণু কি কাজ করবে, এই কিন্তু নির্দেশ দিয়ে থাকে। অর্থাৎ এ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমস্ত কোষের যে কাজগুলো সেগুলোকে পরিচালনা করে। এখন এই নিউক্লিয়াসটা দেখতে কেমন, চলো আমরা একটু বোর্ডে বুঝে নিই। এখন দেখো, কোষ পর্দার মতোই নিউক্লিয়াসের বাইরের দিকেও একটি পর্দা বর্তমান, যাকে বলা হয় নিউক্লিয় পর্দা। কি বলা হয় না, নিউক্লিয় পর্দা। নিউক্লিয়াসের ভেতরে একটি সাইটোপ্লাজমের মতো একটি ধাত্র থাকে, অর্থাৎ তরল পদার্থ থাকে, জেলির মতো একটি তরল পদার্থ, যাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিয়াসের মধ্যে সুতোর মতো পেঁচানো কিছু গঠন দেখতে পাওয়া যায়। এদেরকে কি বলা হয় জানো? এদেরকে বলা হয় ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা। বা জালিকা, ঠিক আছে? তাহলে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা বলা হয়। আর এই নিউক্লিয়াসের কেন্দ্রে একটি ঘন গোলাকার বস্তু থাকে, যাকে বলা হয় নিউক্লিওলাস। কি বলা হয় না, নিউক্লিওলাস বলা হয়। তাহলে দেখো, আমরা চারটে জিনিস দেখতে পাচ্ছি। নিউক্লিয়াসের বাইরে একটি পর্দা থাকে, যাকে বলা হয় নিউক্লিয় পর্দা। নিউক্লিয়াসের ভেতরে একটি তরল ধাত্র থাকে, যাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এটি অনেকটি কোষের সাইটোপ্লাজমের মতোই। আর নিউক্লিয়াসের মধ্যে কিছু সূত্রাকার গঠন দেখতে পাওয়া যায়, যাদেরকে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা বলা হয়। আর একটি কথা বলা হয় নিউক্লিয় জালিকা বলা যেতে পারে, ঠিক আছে? নিউক্লিয় জালিকা বলা হয়। আর নিউক্লিয়াসের কেন্দ্রে একটি ঘন গোলাকার বস্তু থাকে, যাকে নিউক্লিওলাস বলা হয়। এখন প্রথমে নিউক্লিওলাস সম্পর্কে জেনে নিই। এই নিউক্লিওলাসের কাজ কি জানো? এই নিউক্লিওলাসের কাজ হলো রাইবোজোম তৈরি করা, ঠিক আছে? এই নিউক্লিওলাসের কাজ হলো রাইবোজোম তৈরি করা। আর রাইবোজোমের কাজ কি বলো তো? আগের ভিডিওতে তোমরা তো নিশ্চয়ই দেখেছো এবং জেনেছো, রাইবোজোমের কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা, অর্থাৎ প্রোটিন তৈরি করা। সেই জন্য রাইবোজোমকে কি বলা হয় না, প্রোটিনের ফ্যাক্টরি বলা হয়। তাহলে নিউক্লিওলাসের কাজ কি না, রাইবোজোম তৈরি করা। আর নিউক্লিয় পর্দা কি কাজ করছে না, নিউক্লিয়াসের একটা আকৃতি প্রদান করছে। নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ভেতরের যে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা, সেটাকে ধারণ করছে। আর ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা, এর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে। প্রধান কাজ কিন্তু এরই। এই ক্রোমাটিন জালিকা কি দিয়ে তৈরি জানো? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে। নিউক্লিক অ্যাসিড মিনস ডিএনএ, অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এবং প্রোটিন দিয়ে। এই ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা পরস্পর পেঁচিয়ে গিয়ে যে গঠন তৈরি করে, তাকেই বলা হয় ক্রোমোজোম। আমি একটা জালিকাকে নিচ্ছি, দেখো। এই জালিকাটি পরস্পর এমনি করে পেঁচিয়ে গিয়ে যে গঠনটা তৈরি করে, প্রথমে যে গঠনটা তৈরি করে, তাকে বলা হয় ক্রোমাটিড। এরকম আর একটি ক্রোমাটিড পরস্পর পেঁচিয়ে গিয়ে তৈরি হয়, সেটাই হলো ক্রোমোজোম।
ঠিক আছে? তাহলে দেখো ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা পরস্পর পেঁচিয়ে গিয়ে যে গঠন তৈরি করে তাকে বলা হয় ক্রোমোজোম। কি বলা হয় না ক্রোমোজোম বলা হয়। এখন এই ক্রোমোজোম প্রধানত কি দিয়ে তৈরি হয়? এই ক্রোমোজোম তৈরি হয় ডিএনএ এবং প্রোটিন দিয়ে। তাহলে কি দিয়ে তৈরি? না ডিএনএ এবং প্রোটিন দিয়ে। এই গঠনটার নাম কি? না ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম কোথা থেকে তৈরি হয় বলতো? না ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকার থেকে তৈরি হয় ক্রোমোজোম। এখন একটা কথা মনে রেখো যে প্রতিটি প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কিন্তু ধ্রুবক থাকে। এই ব্যাপারটা তোমাদের কাছে ঠিক পরিষ্কার হলো না। ধরো আমরা মানুষ, আমাদের ক্রোমোজোম সংখ্যা জানো কি? অনেকে জানো হয়তো। আমাদের ক্রোমোজোম সংখ্যা অর্থাৎ প্রতিটি দেহকোষে, প্রত্যেকটা কোষে কোষে একটা নির্দিষ্ট পরিমাণ ক্রোমোজোম আছে, যার সংখ্যা হল 46টি। কটি? না 46টি। তুমি যে দেশেরই মানুষ দেখো না কেন, ভারতীয় বলো, ইউরোপীয় বলো, বা আমেরিকানরাই বলো, বা আফ্রিকানরাই বলো, যে দেশের মানুষ তাদের কোষ যদি তোমরা পর্যবেক্ষণ করো দেখবে সবার কোষে 46টা করে ক্রোমোজোম থাকবে। আবার কুকুরের ক্ষেত্রে যে দেশেরই কুকুর দেখো একই রকম ক্রোমোজোম সংখ্যা, বিড়ালের ক্ষেত্রেও তাই, গরুর ক্ষেত্রেও তাই, বাঘ, সিংহ, হাতি সবার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ক্রোমোজোম সংখ্যা থাকবে। অর্থাৎ সমস্ত বাঘেরই একই রকম ক্রোমোজোম সংখ্যা, বা সমস্ত হাতিরই একই রকম ক্রোমোজোম সংখ্যা, সমস্ত মানুষেরই একই রকম ক্রোমোজোম সংখ্যা। যার যেটা থাকবে সেটা কিন্তু একই রকম থাকবে। ধরো আমাদেরকে কেউ একটি মাংসপিণ্ড নিয়ে এসে বললো যে এটা বলুন তো কোন প্রাণীর, তাহলে আমরা সেটা কিন্তু বলতে পারি কিভাবে? না ওর কোষকে পর্যবেক্ষণ করে, অর্থাৎ ওর ক্রোমোজোম সংখ্যা গণনা করে বলে দিতে পারি যে এটি কোন প্রাণীর দেহাবশেষ বা মাংস। ঠিক আছে? অর্থাৎ প্রতিটি প্রজাতির ক্রোমোজোম সংখ্যা সর্বদা নির্দিষ্ট থাকে। আমরা মানুষ, আমাদের দেহে কিন্তু ক্রোমোজোম সংখ্যা থাকবে 46টা। অর্থাৎ এখানে যাই ক্রোমাটিন তন্তু বা জালিকা থাকুক না কেন, শেষ পর্যন্ত যখন তারা ক্রোমোজোম গঠন করবে সেই 46টা ক্রোমোজোমই হবে। এখন আমরা একটু আগেই বললাম যে ক্রোমোজোম কি দিয়ে গঠিত হয়? না ডিএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত হয় ক্রোমোজোম। এই ডিএনএ কে বলা হয় বংশগতির ধারক ও বাহক। তাহলে কি বলা হয়? ডিএনএ কে বলা হয় বংশগতির ধারক ও বাহক। আর ডিএনএ এর মধ্যে একটা অংশ থাকে, পরে আসছে, এই অংশটাকে বলা হয় কি বলা হয় জানো? না বংশগতির একক বলা হয়। বংশগতির একক বা ইউনিট বলা হয়। তার নাম কি জানো? তার নাম জিন। না না না, ভূতপুত নয় কিন্তু। এই জিন অন্য জিন। কি না ডিএনএ কিন্তু একটা ফিতের মতো গঠন। ডিএনএ দ্বিতন্ত্রী। আমি এখানে আঁকছি না এইভাবে। ধরো এটা একটি ডিএনএ ফিতে, এটা যদিও দ্বিতন্ত্রী, দুটি তন্তু পরস্পর পেঁচিয়ে গিয়ে ডিএনএ তৈরি হয়, তা বোঝাবার জন্য আমি এইরকমই আঁকলাম। তা এই ডিএনএ অণুর যে কোনো একটা জায়গায় একটি কার্যকরী অংশ থাকে। ঠিক আছে? এই ডিএনএ অণুর একটি বিশেষ জায়গায় একটি কার্যকরী গঠন থাকে, যার কাজ কি জানো? যার কাজ হলো একটি নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের বার্তা বহন করা। অর্থাৎ এ নির্দেশ দেয় একটি নির্দিষ্ট প্রোটিন তৈরি করা। তোমরা ক্লাস 7-এ প্রোটিন সম্পর্কে জেনেছ। আমাদের ত্বকে কোন প্রোটিন থাকে বলো তো? মেলানিন। আমাদের চুলে থাকে কেরাটিন। তাহলে কারোর ত্বকের বর্ণ যদি বেশি চাপা হয় বা ফর্সা হয়, তাদের ক্ষেত্রে এখান থেকে ধরো এই মেলানিন প্রোটিনটি তৈরির একটা বার্তা প্রদান করা হয়। এটা যে কোনো রকমের প্রোটিনের ক্ষেত্রে হতে পারে, হিমোগ্লোবিনের হতে পারে, কেরাটিনের হতে পারে। দেহের বিভিন্ন রকম প্রোটিন আছে দেহের বিভিন্ন জায়গায়। তাই এইরকম এই অংশটির কাজ হলো এই প্রোটিন সংশ্লেষের বার্তা বহন করা। এটাকেই বলা হয় জিন এবং এটাকেই বলা হয় বংশগতির একক। তাহলে ডিএনএ অণুর মধ্যে এই গোটাটা ডিএনএ অণু, ডিএনএ অণুর একটি কার্যকরী অংশ যাকে বলা হয় জিন। জিনের কাজ কি? একটি নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের বার্তা বহন করা। ঠিক আছে? আর জিনকে কি বলা হয়? না বংশগতির একক বলা হয়। কি বলা হয়? জিনকে বংশগতির একক। মনে রেখো ভালো করে। এবার চলো আর একটা কথা জেনে নিই। আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষ এবং উন্নত কোষ বা ইউক্যারিওটিক কোষ। এখন এই আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষটি অনেকটি নিউক্লিয়াসের উপর নির্ভর করে হয়। যে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না সেই ধরনের কোষকে বলা হয় কি বলা হয়? না প্রোক্যারিওটিক কোষ বা আদিকোষ। অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস বলতে এটাকেই বোঝানো হয় যে নিউক্লিয়াসে এরকম 4টি অংশ থাকবে, অর্থাৎ নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা এবং নিউক্লিওলাস। এইরকম একটি গঠন সম্পূর্ণ থাকলে এটাকে বলা হয় সুগঠিত নিউক্লিয়াস। যে কোষে এটি থাকে না সেই কোষকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ, যেমন ব্যাকটেরিয়ার কোষ। তাহলে ব্যাকটেরিয়ার কোষে তোমাদের মধ্যে তো একটা প্রশ্ন আসবে, তাহলে এক্ষেত্রে এই মস্তিষ্ক হিসেবে, কোষের মস্তিষ্ক হিসেবে কে কাজ করে? এক্ষেত্রে একটি পেঁচানো ডিএনএ। হ্যাঁ, আদিকোষের ক্ষেত্রে একটি পেঁচানো ডিএনএ সেই কোষের মস্তিষ্ক হিসেবে অর্থাৎ নিউক্লিয়াস হিসেবে কাজ করে। আর যে সমস্ত কোষে
এই সুগঠিত নিউক্লিয়াস থাকে, অর্থাৎ বোর্ডে যেরকম ছবি আঁকা হয়েছে এই নিউক্লিয়াসে যে 4টি অংশ দেখতে পাচ্ছ এইরকম নিউক্লিয়াস থাকে, সেই কোষকে বলা হয় উন্নত কোষ বা ইউক্যারিওটিক কোষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও। তবে যাবার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যে বংশগতির একককে কী বলে? আরেকবার বলছি প্রশ্নটা, যে বংশগতির একককে কী বলে? সবাই তোমরা ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।